নমস্কার বন্ধুরা, আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি এই মুহূর্তে আন্দোলন চলছে আচার্য সদন সামনে। দেখতেই পাচ্ছেন বিল্ডিংটা, এখানে এসএসসি 2016 যেসব চাকরিহারা শিক্ষকরা আছে তারা এখানে আন্দোলন করছে। সেরকমই একজন চাকরিহারা শিক্ষককে আমি পেয়ে গেলাম। এনার নাম, স্যার আপনার নাম কি? তন্ময় হালদার। তন্ময় হালদার স্যার, যদি দেখেন এখানে উনি লিখেছেন, আশায় আশায় বুক বাঁধিলাম, কাঁদে আমার প্রাণ, শিক্ষকরা পায় না আজ যোগ্য সম্মান। আবার উনি এখানেও লিখেছে, সন্ধান চাই সম্মান, বয়স 7 বছর, ঠিকানা আচার্য সদন। ওনার এই জিনিসটা দেখে আমার প্রচন্ড খারাপ লাগছে, বাট উনি সম্মান খুঁজছেন, মানে হঠাৎ করে উনি সম্মানকে কেন খুঁজছেন একটু সংক্ষেপে যদি বলেন স্যার। প্রথম কথা বলি, আমি একজন যোগ্য শিক্ষক। আজ দীর্ঘ 7 বছর আমার কর্ম দিন কেটে গেল। আমি কাজ করছি 7 বছর ধরে প্রায়। তো আজকে হঠাৎ করে আমাদেরকে যেভাবে এই রাস্তায় বসিয়ে দেওয়া হয়েছে, লাস্ট 1 বছর ধরেই চলছে এরকম, কিন্তু হঠাৎ করে এই মাসের 3 তারিখে যে রায়টা বেরোলো সুপ্রিম কোর্টে, সেই রায়টা বেরোনোর পর থেকে মনে হলো যে আমাদের বোধহয় যেটুকু সম্মান অর্জন করেছিলাম এই 7 বছরে, আজ কারুর একজনের ব্যর্থতার জন্য আমরা সেই শিক্ষক সমাজটা সম্মানটাকে বোধহয় মিশিয়েই ফেললাম। আর আজকের যখন এই দিনের পর দিন রাস্তায় আমাদের দিন কাটাতে হচ্ছে, রাত কাটাতে হচ্ছে, রাতের পর রাত, তখন তো মনে হয়েছে যেন এই সম্মানটা বোধহয় আরো ধুলোতেই মিশে গেল। পরের দিন প্রত্যেকদিন যখন কর্পোরেশন থেকে লোকজন আসবেন, তারা ওই ঝাঁটা ধরে ঝাঁট দিয়ে দিয়ে আমাদের এই সম্মানগুলোকে মিশিয়ে একটা ডাস্টবিনে ফেলে দেবে। কিন্তু আমরা কি সম্মানটাকে এভাবে কি হারানোর মতো কোনো যোগ্যতা কি আমাদের ছিল? অ্যাকচুয়ালি কি আমরা যে চাকরিটা পেলাম সেটা কি সত্যি এইভাবে হারিয়ে দেওয়ার জন্য? আজকে আমার মধ্যে অনেক রকম বিস্ময় তৈরি হয়েছে, আর সেই বিস্ময় থেকেই মনে হচ্ছে আমরা বোধহয় একটা সব থেকে বড় জিনিস আমাদের যেটাকে হারিয়েছি, যার নাম হচ্ছে সম্মান, আর যার বয়স মাত্র 7 বছর, তার ঠিকানা হচ্ছে এই আচার্য সদন। আপনাদের এই সংবাদ মাধ্যমের তরফ থেকে আমার একটা বার্তা, যদি কোথাও খুঁজে পান কাইন্ডলি এইখানে একটুখানি এই অ্যাড্রেসে আপনারা একটুখানি যোগাযোগ করে আমাকে জানাবেন। আপনারা এই আচার্য সদনের সামনে প্রায় 3 দিন এখানে বসে আছেন, আপনাদের কি মনে হচ্ছে, আপনারা প্রশাসনের কাছ থেকে কোনো ইনিশিয়েটিভ পাচ্ছেন, বা আপনাদেরকে কোনো রকম ভাবে কোঅপারেট করা হচ্ছে, না কোনোভাবেই কোনো কোঅপারেট করা হচ্ছে না? না, অনেক বিষয়ে কোঅপারেট করা হয়েছে। প্রথম কথা, যেটা 21শে এপ্রিল যে তালিকাটা প্রকাশ করার কথা ছিল সেটা যেমন হয়নি, তার বিপক্ষে বিপরীতে একটা অন্যরকম একটা ভয় দেখানো হয়েছিল, কিন্তু সহসা সেটা এখন থাকছে না। আমরা আমাদের কাছে যেটা ইনফরমেশন তথ্য এসছে সেটা হচ্ছে ডিআই অফিসে ওনারা যোগ্যদের তালিকা পাঠিয়ে দিচ্ছেন এবং সেই অনুযায়ী হয়তো স্যালারি হবে। কিন্তু এটা তো আমরা মানছি না, যেহেতু 31শে ডিসেম্বর পর্যন্ত একটা সুপ্রিম কোর্টের রায় দেওয়া হয়েছে। তো 31শে ডিসেম্বরের পরে আমাদের কি হবে সেটা নিয়ে সব থেকে বড় প্রশ্নের একটা বিষয়, যে আমরা 31শে ডিসেম্বরের পরে কি করব, চাকরিতে মানে যোগ দেবো কি দেবো না, তার থেকেও বড় বিষয় হচ্ছে এই 8 মাস পরে আমাদের ভবিষ্যৎ কোথায় যাবে। আজকে যেরকম রাস্তায় এখানে বসে আছি, কদিন বাদে আমি এখানে একা বসে নেই, আমাদের সাথে আমার পরিবারও রয়েছে। এখন পরিবারকে দেখতে পাচ্ছি না, এরপর দেখা যায় পরিবারকে নিয়েও রাস্তায় নামতে হতে পারে। সেই দিন কি তাহলে আসতে চলেছে? এটাও আমার একটা প্রশ্ন থাকলো সংবাদ মাধ্যমের মাধ্যমে। আমি আর একটা জিনিস আপনার মুখেই একটু আগে শুনছিলাম, উনি নাকি দিল্লিতে গেছিলেন ধর্ণা দিতে যন্ত্র মন্ত্রে, তাই তো? একদম। সেখানে গিয়ে কি কোনো রকম কেন গিয়েছিলেন, বা সেখান থেকে কি কোনো রকম পজিটিভ বার্তা পেলে? সেখানে আমাদের যেটা ছিল অ্যাকচুয়াল বিষয়, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে রায়টা ছিল, সেই রায়ের 3 তারিখের রায়ের বিপক্ষে একটা আমাদের ধর্ণা মঞ্চ ছিল। সেখানে বক্তব্য ছিল আমার একটাই, যে যত তাড়াতাড়ি সম্ভব চাল কাপড় বা চাল ডালকে আলাদা করে যারা যোগ্য শিক্ষক তাদের একটা পূর্ণাঙ্গ তালিকা দেয়া হোক, এবং তাদের মাথা থেকে অযোগ্যের যে কথাটা এইটা অন্তত মুছে দেয়া হোক, যে না এই ক্যান্ডিডেট এরা হচ্ছে প্রকৃতই যোগ্য শিক্ষক, এবং এরা এই সমস্ত শিক্ষক তারা তাদের সম্মান নিয়েই চাকরিতে নিযুক্ত থাক। এটাই আমাদের বলার ছিল। আর সেখান থেকে বার্তা দেওয়ার ছিল অবশ্যই দিল্লিতে, যেহেতু ছিল যন্তর মন্তরে, সেখান থেকে আমরা চেয়েছিলাম সারা ভারতবাসীর কাছে, সমস্ত শিক্ষক সমাজের কাছে, সমস্ত ছাত্র সমাজের কাছে, মানুষের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছাক, যে আমাদের পশ্চিমবঙ্গে শিক্ষক সমাজের কি করুণ পরিণতি আজকের দিনে। একটা জিনিস, মানে আমি খুব দুঃখের সাথে বলছি, মানে আমার প্রশ্নটা করতেও খুব লজ্জা লাগছে, খুব খারাপ লাগছে, যেহেতু শিক্ষক একটা সম্মানের জায়গা, যে আপনাদের যখন চাকরিটা চলে গেল তারপরে কি আপনারা সমাজে, মানে আপনাদের কি খুব ক্রিটিসাইজ করছে বা কোনো রকম ভাবে হেয় করছে আপনারা? এটা তো খুব স্বাভাবিক প্রশ্ন। আমি যোগ্য কি অযোগ্য কেউ জানে না,
তারপর দ্বিতীয় কথা হচ্ছে যে যখন সংবাদ মাধ্যমের মাধ্যমে, খবরের কাগজের মাধ্যমে, আজকাল কত সোশ্যাল মিডিয়ার যুগ, এখন হাতে হাতে সবার কাছে মুঠো ফোন রয়েছে, সেলুলার ফোন, সবাই দেখতে পাচ্ছে সমস্ত শিক্ষকের একটা 26,000 শিক্ষকের প্যানেল বাতিল হয়ে গেল। তার মানে আমি যোগ্য না অযোগ্য, অবশ্যই এটা মানুষের মধ্যে একটা প্রশ্নের সঞ্চয় হতেই পারে। মানুষ আমাকে অনেকবার জিজ্ঞেস করেছে, অনেক রকম ভাবে, কেউ সোজাভাবে জিজ্ঞেস করেছে, কেউ একটু কান বেঁধে ঘুরিয়ে একটু জিজ্ঞেস করার চেষ্টা করেছে, আপনি কি যোগ্য না অযোগ্য। কিন্তু তার উত্তর আমার কাছে যেমন আছে, কিন্তু আমার কাছে তো লিখিত কোনো উত্তর নেই যে আমি তাকে সঠিকভাবে উত্তরটা দিতে পারবো। তাহলে আপনাকে যদি বলা হয় ভবিষ্যতে এক্সাম দিতে হবে, আপনি কি এই জিনিসটাকে কি সমর্থন করেন? না, একদমই নয়। কারণ 7 বছর চাকরি করা হয়ে গেছে, এরপরে যদি কাউকে বলা হয় যে কোনো একজনকে, সে যদি 10 বছর চাকরি করার পরে তাকে যদি বলা হয় আপনি যে পদে আছেন এখন, আপনার না এই পদটা কেড়ে নেওয়া হলো, আপনি আবার 10 বছর আগে যা পড়েছিলেন সেটা পড়ে পরীক্ষায় পাস করবেন, তারপরে আবার আপনার এই গতিটাকে ফিরিয়ে দেওয়া হবে, এটা কি কখনো সম্ভব? তাই আমি এটাকে মেনে নিতে পারছি না, আর এটাকে মেনে নেবও না। আপনাদের তো এই ধর্ণা কর্মসূচি চলছে, বা আমরা যে জিনিসটা জানতে পারছি যে জেলায় জেলায় একটা যোগ্য তালিকা পাঠানো হচ্ছে, তাহলে ভবিষ্যতে কি পরিকল্পনা, এই ধর্ণা মঞ্চ কি তুলে নেবেন, বা এই আন্দোলন কি আস্তে আস্তে না না না, এই আন্দোলন এখন উঠছে না যতদিন না আমাদের একটা ঠিকঠাক আমরা একটা রায় পাচ্ছি, আমরা আমাদের এক সঠিক কর্মস্থলে, মানে কর্মস্থলে সঠিকভাবে পৌঁছাচ্ছি, মানে যেমনটা আগে সম্মানের ছিলাম, সাথে। সম্মানের সাথে যেমনটা আগে ছিলাম, ঠিক সেরকম ভাবে যতদিন না পাচ্ছি ততদিন এই আন্দোলন, এই রাজপথে বসে থাকা সবটাই চলবে। আর আপনি প্রায় কত বছর আপনি সার্ভিসটা করেছেন? এটা আমার 7 বছর চলছে। 7 বছর? 7 বছর পর আপনার কেরিয়ারটা অন্য দিকে প্রায় 7 বছর। প্রায় 7 বছর। আর যাই হোক, এই যে আপনি যখন চাকরিটা করতেন, আপনাদের এই চাকরিতে যে কেসটা হচ্ছে, এই জিনিসটা আপনি কত বছর আগে থেকে জানতে পারলেন, মানে চাকরিটা পাওয়ার গত পরে? বছর থেকেই তো এইরকম একটা হাইকোর্ট থেকে যে রায়টা হলো, গত বছর 22শে এপ্রিল ছিল আমাদের এই দিন একটা। তার আগে আপনি জানতেন না? তার আগে কানাঘুষো শোনা যাচ্ছিল, কেউ কেউ কেস করছে, নানা কিছু হচ্ছিল, কিন্তু হঠাৎ করে গত বছর একটা এরকম শোনা গেল যে টোটাল প্যানেল ক্যান্সেল, তারপর আবার স্থগিতাদেশ, তারপর আবার এই 2025 সালের এরকম একটা দিনে এসে আমাদের প্যানেলটাকে আবার সুপ্রিম কোর্ট থেকে ক্যান্সেল করা। কিন্তু বারে বারে এটা করে আমাদেরকে, সাধারণ বাড়ির মানুষজনকে এরকম ভাবে বিরক্ত করার কি খুব প্রয়োজন আছে? আমার তো মনে হয় নেই। আর সাধারণ মানুষজনকে এইভাবে তাদেরকে, পরিবারকে পথে না বসিয়ে দেওয়াটাই মনে হয় ভালো, তাদের প্রতি একটু মানবিক হওয়াটাই মনে হয় দরকার, অন্তত সেটুকু দিকে খেয়াল রাখবে। আর আপনি এই যে প্রায় 3 দিন ধরে এই যে আন্দোলনটা চলছে, আপনি কি 3 দিনই গোটা দিন এখানে ছিলেন? গোটা দিনই এখানে থাকছি। মানে ভবিষ্যতে যতদিন কর্মসূচি চলবে চেষ্টা করব, শরীরের একটা ব্যাপার আছে, পরিবারের একটা ব্যাপার আছে, সেই অনুযায়ী চেষ্টা করব যতদূর সম্ভব, যতটা সম্ভব এখানে সময় দেওয়া যায় সময় দেব। আর আপনাদেরকে যদি প্রশাসন যে বলছেন পুরোপুরি ভাবে সাহায্য করছে না, পুরোপুরি যদি বলেন 100% সাহায্য পাচ্ছেন, কিছুটা পাচ্ছেন, তা কোনো দিক থেকে মনে হয় যে এখন প্রায় 40 ডিগ্রির ওপর টেম্পারেচার, সেই জায়গায় আমরা রাস্তায় বসে আছি, পাবলিকেরও কি আপনাদেরকে প্রচুর ভাবে সমর্থন প্রয়োজন? হ্যাঁ, অবশ্যই। পাবলিক ছাড়া, জনগণ ছাড়া তো কোনো আন্দোলন সম্ভব নয়। আর কোনো সরকারের ক্ষমতা নেই যে এইরকম একটা ফাঁকা জায়গায় এসি বসিয়ে দিতে পারে, কিছু করার নেই। এটা একটা প্রাকৃতিক একটা সমস্যা চলছে, আমাদেরও একটা দুর্ভাগ্য, কিছু করার নেই। এই পরিস্থিতি আমাদেরকে মোকাবিলা করতে হবে। কোনো হয়তো আগের জন্মের কোনো পাপ করেছিলাম, বা শিক্ষক হওয়ার স্বপ্নটা দেখেছিলাম হয়তো, তাই আজকের এই পাপের ভাগিদারটা হয়তো হতে হয়েছে। যাই হোক, আমরা প্রত্যেকেই দেখলাম, এবং স্যারের যে কথাবার্তা শুনে কোথাও না কোথাও আমাদেরও যেন মানে কি বলবো, মনটাকে খারাপ করে দিল, যে আমরা যেসব মাস্টারমশাইদের কাছে শিক্ষা নিয়েছি, সেই সব মাস্টারমশাইদের বর্তমান এরম একটা অবস্থা, এই রকম জায়গায়, মানে বলতে গেলে রাস্তায় যেখানে মানে কুকুর ছাগল যারা রাস্তায় থাকে, সেই রকম একটা জায়গায় চলে গেছে, যে যাদেরকে আমরা মানে মাথার উপরে রাখার কথা, তাদেরকে আজকে রাস্তায় বসে থাকতে হচ্ছে। এই ভিডিওটা করছি, সত্যি আমার মানে মুখে ভাষা নেই, প্রচন্ড লজ্জার সাথে করছি, এটা আমি বলতে বাধ্য হয়েছি। এবং আমি এইটুখানি বলতে পারি যে যতদিন স্যারেরা আন্দোলন চালিয়ে যাবে, কেউ থাকুক বা না থাকুক, আমি জানি না কে থাকবে, আমি অন্তত স্যারের পাশে আছি। স্যার, যাই হোক, থ্যাংক ইউ।